ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস এবং নম্বর বিভাজনটা যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো, তার জন্যই কিন্তু আমি একেবারে বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাদেরকে খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা এটা দেখার পর খুব সহজেই বুঝে যাবে তোমাদের জন্য কোন সিলেবাস নির্ধারিত রয়েছে। তো আজকের এই উপস্থাপনা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে তোমাকে দেখে নিতে হবে, কারণ বছরের শুরুতেই তোমাকে জেনে নিতে হবে সিলেবাসে কি কি বিষয়বস্তু রয়েছে, সেই অনুযায়ী তোমাকে পড়াটা কিন্তু শুরু করে দিতে হবে। তবেই কিন্তু এক একটা সেমিস্টারে তুমি যথেষ্ট ভালো মার্কস আশা করতে পারো। তাহলে চলো এখন জেনে নাও কি রয়েছে তোমার সিলেবাসে। ক্লাস 11 এর সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য কি রয়েছে সিলেবাস ভূগোল বিষয়ের জন্য, এবং সেখানে কোন কোন জায়গায় কি ধরনের নম্বর বিভাজন রয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি। আর সেই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছে আমি তোমাদের এসপি ম্যাম। তোমাদের প্রত্যেককে চ্যানেলে স্বাগত জানাই। আর তোমাদের এই যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের কথা বলছি তার কারণ তোমাদের মধ্যে এমন অনেকেই আছো যারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে ক্লাস 11-এ তোমাদের যে সমস্ত সাবজেক্টগুলো রাখবে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হিসাবে রাখবে ভূগোল বিষয়টাকে, এবং তারা অলরেডি পড়াশোনা স্টার্ট করে দেওয়ার কথাও কিন্তু ভেবে নিয়েছো। তাই তাদের কথা মাথায় রেখেই আমি এটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও। দেখো এখানে আমি তোমাদের দেখিয়েছি ক্লাস 11 সেমিস্টার 1, সেটা কোন শিক্ষাবর্ষে? 2025-26 শিক্ষাবর্ষে। তাহলে 2025-26 শিক্ষাবর্ষে তোমরা যারা ক্লাস 11-এ উঠবে তোমাদের জন্য দুটো সেমিস্টার রয়েছে, একটা হচ্ছে সেমিস্টার 1, একটা সেমিস্টার 2। সেমিস্টার 1-এ তোমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটা হচ্ছে টোটাল এমসিকিউ বেস। এইবার এই এমসিকিউ বেস যে হলেও সেখানে প্রশ্ন সংখ্যা থাকবে কতগুলো? মোট 35টা। এই 35টা প্রশ্নের জন্য তাহলে মোট নম্বর কত? প্রত্যেকটার মান 1 করে হলে মোট নম্বর হচ্ছে 35। সেখানে মোট তোমাকে টাইম দেওয়া হবে 1 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিট সময়ে তোমাকে 35 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। সেখানে কিন্তু কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না। আর এই যে প্রশ্নের কথা বলছি তার অ্যান্সারটা করার জন্য তোমাকে ওএমআর শিট প্রোভাইড করা হবে স্কুলের তরফ থেকে। আর এই প্রশ্নটাও স্কুল থেকেই করা হবে, মানে স্কুল টিচাররাই করবেন, এটা বোর্ডের প্রশ্ন কিন্তু নয়। তাহলে স্কুল থেকে তৈরি প্রশ্নের ওপর তোমাকে পরীক্ষা দিতে হবে, স্কুলের ওএমআর শিট যেটা প্রোভাইড করবে তার ওপরে তোমাকে অ্যান্সার করতে হবে। এই হচ্ছে মোটামুটি একটা খসড়া। এবার আমরা ডিটেলসে জেনে নেব যে সেখানে কি কি রয়েছে। দেখো আমি তোমাদের এখানে দেখিয়েছি নব সংশোধনে। কেন দেখালাম? তার কারণ তোমাদের আগে যারা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার দিল তাদের জন্য যে সিলেবাস ছিল সেই সিলেবাসটাকেই সামান্য কিছু পরিমার্জন, পরিবর্ধন বা পরিবর্তন করা হয়েছে। তো সেটা কি হয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে এইবারে পড়াশোনা করতে হবে। তো সেই কারণেই তোমাদের জন্য একেবারে সংশোধন করা বা রিভাইজ যে সিলেবাস সেটাই এখন জানিয়ে দেব নম্বর বিভাজন সহকারে। তাই চলো এখন দেখে নাও। দেখো তোমাদের ভূগোল সিলেবাসে মোট 3টে পার্ট রয়েছে, পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি। পার্ট এ অংশে রয়েছে কি? প্রাকৃতিক ভূগোল, যেখান থেকে নম্বর রয়েছে 15, মানে 15টা এমসিকিউ এই প্রাকৃতিক ভূগোল থেকে করা হবে, 15 নম্বর রয়েছে সেখানে। পার্ট বি হচ্ছে মানবীয় ভূগোল, এখান থেকে মোট প্রশ্ন তোমাকে দেওয়া হবে 12টা, নম্বর থাকবে 12, মানে 12টা প্রশ্ন তোমাকে এখানে টাচ করতে হবে। এরপরে আছে পার্ট সি, যেটা হচ্ছে ভারতের ভূগোল, এখানে কত নম্বর আছে? 8 নম্বর, মানে প্রশ্ন সংখ্যা 8। এই মিলিয়ে মোট হচ্ছে 35 নম্বর। আশা করি তোমরা এই নম্বর বিভাজনটা এবং কি অংশ রয়েছে সেটা বুঝতে পেরেছো। তো এই যে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, ভারতের ভূগোল বললাম, এগুলো হচ্ছে মেন টপিকস। এবারে সাব টপিকসগুলো, মানে এর মধ্যে কি কি ইউনিট আছে এবার আমরা সেগুলোই জানবো। শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের জন্য এই যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে, যেটা আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ইংরেজিতে প্রকাশ করা হয়েছে। দেখো সেমিস্টার 1 বলে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, দেখো সেমিস্টার 1 বলে করা রয়েছে। আর সেখানে কি দেওয়া রয়েছে? ডিটেল সেমিস্টার ওয়াইজ সিলেবাস, ক্লাস 11 সেমিস্টার 2, সেখানে কোর্স কোড দেওয়া রয়েছে, মানে কোনো সাবজেক্টের কোড দেওয়া রয়েছে, ভূগোল সাবজেক্টের যে কোড সেটা দেওয়া রয়েছে। তারই সঙ্গে সঙ্গে যে বিষয়বস্তুগুলো রয়েছে দেখো সবগুলো একেবারে ইউনিট অনুযায়ী, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এইভাবে দেওয়া রয়েছে। তো এখানে প্রথম 3টে ইউনিটের মধ্যে কোনো কিছু চেঞ্জ নেই। ইউনিট 4-এ সামান্য কিছু চেঞ্জ আছে, সেটা কি আছে আমি বলে দিচ্ছি। শুধুমাত্র ইংরেজিগুলো বললে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার কথা মাথায় রেখেই আমি তোমাদেরকে বাংলা সহকারেই একেবারে বলে দেবো কি আছে সিলেবাসে। চলো এখন জেনে নাও। তাহলে তোমাদের পার্ট এ অংশে যেখানে প্রাকৃতিক ভূগোল রয়েছে তার জন্য আবার রয়েছে 4টে ইউনিট। তার মধ্যে প্রথম ইউনিটে কি বলা হচ্ছে? জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন।
ডিসিপ্লিন, মানে শাস্ত্র হিসেবে ভূগোল। সেখানে তোমাকে কি করতে হবে দেখো, ডেফিনেশন, নেচার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ জিওগ্রাফি, স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ ফিজিক্যাল জিওগ্রাফি। একটু বাংলা করে বলে দিই, তাহলে তোমাকে সেখানে পড়তে হচ্ছে সংজ্ঞা, মানে ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি ও শাখাসমূহ আর প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ। এটা হয়ে গেল তোমার ইউনিট 1। এবার ইউনিট 2তে তোমাকে দুটো জিনিস রয়েছে। সেখানে বলা হচ্ছে অরিজিন অফ আর্থ, এটা 1 নম্বর। অরিজিন অফ আর্থ মানে পৃথিবীর উৎপত্তি, আর একটা রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ মানে পৃথিবীর অভ্যন্তর ভাগ। এই দুটো আবার সাব টপিক রয়েছে। তো অরিজিন অফ আর্থ, সেখানে তোমাকে কি কি পড়তে হচ্ছে, ক্লাসিক্যাল থিওরিজ, কিছু কিছু তত্ত্ব পড়তে হবে। কার কার তত্ত্ব আছে, কান্ট, জিন অ্যান্ড জেফ্রি, কান্টের তত্ত্ব, জিনের তত্ত্ব, জেফ্রির তত্ত্ব, এগুলো পড়তে হবে। মডার্ন থিওরি অফ বিগ ব্যাং থিওরি, আরও একটা তত্ত্ব যেটা আধুনিক, সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। 2 নম্বরে হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, মানে কি বললাম, পৃথিবীর অভ্যন্তর ভাগ। সেই পৃথিবীর অভ্যন্তর ভাগে এবার তোমাদেরকে কি পড়তে হবে সেটা একটু বলে দিই, দেখে নাও। এখানে বলছে sources of information regarding the Earth's interior, application of seismology for analyzing Earth's interior, layering of the Earth, মানে হচ্ছে ভূ অভ্যন্তর সম্পর্কে তথ্যের উৎস, ভূমিকম্প বিদ্যার ব্যবহার আর পৃথিবীর স্তর বিন্যাস। এই হয়ে গেল ইউনিট 2। এবার চলে আসি ইউনিট 3তে। ইউনিট 3তে কি আছে, জিওমরফিক প্রসেস, মানে ভূ গঠনকারী প্রক্রিয়া বা ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, যেটার অনেকটা কিন্তু তোমরা মাধ্যমিকে পড়ে চলে এসেছো। এবার এখানে 2 ধরনের প্রক্রিয়া রয়েছে, সেটা তোমরা জানো। একটা হচ্ছে এন্ডোজেনিক প্রসেস আর একটা এক্সোজেনিক প্রসেস, মানে কি অন্তর্জাত প্রক্রিয়া আর বহির্জাত প্রক্রিয়া, সেই জিনিসই তোমার এখানে রয়েছে। এবার অন্তর্জাত প্রক্রিয়ায় যেগুলো আছে, আমি সবগুলো আর ইংলিশ টার্মটা বলছি না, বাংলাটাই তোমাদের বলে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। সেখানে কি হবে, অন্তর্জাত প্রক্রিয়ার সংজ্ঞা পড়তে হবে, তার ধারণা পড়তে হবে, কারণ, ধরন বা শ্রেণী, আর তারই সঙ্গে সঙ্গে তোমাকে সেখানে কি কি পড়তে হচ্ছে না, ভলক্যানোসিটি এটা পড়তে হচ্ছে, আর্থকোয়েক পড়তে হচ্ছে, মানে অগ্নুৎপাত আর ভূমিকম্প, এইগুলোও কিন্তু পড়তে হবে। সেখানে আগ্নেয়গিরি সম্পর্কে কি কি পড়তে হচ্ছে দেখো, আগ্নেয়গিরির সংজ্ঞা, ধারণা, কারণ, ধরন বা শ্রেণী, সংশ্লিষ্ট ভূমিরূপ আর বিশ্বে আগ্নেয়গিরির অবস্থান, এইটা পড়তে হবে আগ্নেয়গিরি সম্পর্কে। সবই কিন্তু এগুলো অন্তর্জাত প্রক্রিয়ার কথা বলছি। আর একটা অন্তর্জাত প্রক্রিয়া পড়তে হবে, যেটা হচ্ছে ভূমিকম্প। ভূমিকম্পের কি পড়বে না, ভূমিকম্পের ধারণা, ভূমিকম্প সম্পর্কিত নানান সংজ্ঞা, কারণ, তার ফলাফল, পরিমাপক যন্ত্র এবং স্কেল, বিশ্ব ভূমিকম্প প্রবণ এলাকা, ভারতে তার উদাহরণ সহ সমুদ্রকম্প এবং সুনামি। এই এত জিনিস পড়তে হচ্ছে তোমাকে কোথায়, এন্ডোজেনিক প্রসেস। এই হয়ে গেল অন্তর্জাত প্রক্রিয়া। আর একটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস। সেখানে কি আছে, ডেফিনেশন, কনসেপ্ট অ্যান্ড টাইপস, মানে কি হলো না, সেখানে সংজ্ঞা, ডেফিনেশন, আর কনসেপ্ট হচ্ছে ধারণা, এবং টাইপস মানে শ্রেণীবিভাগ। এই হয়ে গেল তোমার ইউনিট 3, যেই পর্যন্ত কিনা এর আগের সিলেবাসেও একই ছিল, এখানে কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। পরিবর্তন হয়েছে যেটা, সেটা হচ্ছে ইউনিট 4। এবার সেখানে কি রয়েছে আমরা একটু দেখে নেব। ইউনিট 4-এ তোমাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, মানে আবহাওয়া এবং জলবায়ু। এবার আবহাওয়া জলবায়ুতে তোমাদের চেঞ্জ হয়ে গিয়ে যেটা করতে হচ্ছে সেটাই বলছি, দেখে নাও। সেখানে বলছে কি, কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলের উপাদান, কি গ্যাসেস, লিকুইড অ্যান্ড সলিড কম্পোনেন্টস, মানে গ্যাসীয়, তরল এবং কঠিন উপাদান অফ অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের। লেয়ারিং স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, যেটা তোমরা পড়ে নিয়েছো। অন দ্য বেসিস অফ থার্মাল ক্যারেক্টারিস্টিক্স, মানে উষ্ণতার তারতম্য, মানে উষ্ণতার বৈশিষ্ট্য অনুসারে যে শ্রেণীবিভাগ, সেটা পড়তে হবে। অ্যান্ড কেমিক্যাল কম্পোনেন্টস, এবং রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তাহলে আমি একেবারে ছোট্ট করে বলে দিই, বাংলায় বলে দিই তোমাদের, আবহাওয়া জলবায়ু এই অংশটা থেকে তোমাকে পড়তে হচ্ছে, বায়ুমণ্ডলের উপাদান পড়তে হচ্ছে। সেখানে কি কি পড়বে না, গ্যাসীয়, তরল এবং কঠিন উপাদানগুলো সম্পর্কে পড়তে হচ্ছে, আর উষ্ণতার ভিত্তিতে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সেটা পড়তে হবে। তারই সঙ্গে সঙ্গে পড়তে হবে রাসায়নিক উপাদান অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। ব্যাস, এইটুকুই 4th ইউনিটের জন্য রাখা হয়েছে। পরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পার্ট বি, অর্থাৎ মানবীয় ভূগোল, যেখান থেকে তোমার প্রশ্ন আসবে 12 মার্কের। তবে সেটা আলোচনার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকো, তাহলে এখনই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং তারই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল সমস্ত ভিডিও পাওয়ার জন্য তোমাকে
তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল আইকনটাকে অবশ্যই অল করে দিতে হবে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাসেস সেগুলো যদি পেতে চাও তার জন্য কিন্তু তোমাকে নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আর তোমাদের এতক্ষণ পর্যন্ত যতটুকু সিলেবাস বললাম প্রাকৃতিক ভূগোলে, এর মধ্যে অধিকাংশ বিষয় কিন্তু আগেই আপলোড হয়ে গেছে চ্যানেলে, যেগুলো ক্লাস আকারে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের এখন অনেকটাই উপকার হবে। তার কারণ তোমাদের প্রত্যেকের হাতে এখন বই একেবারেই নেই। এবার এই বই কবে নেবে, তবে পড়া শুরু করবে, সেটা যদি ভেবে থাকো তাহলে হয়তো দেখবে অনেকটাই পিছিয়ে পড়ছো। কারণ এখন কম্পিটিশন কীরকম সেটা তোমরা জানো। তাই মোটামুটি একটা তোমার নলেজ গেইন করার জন্য তুমি চাইলে ওই ক্লাসেসগুলো দেখতে পারো, তাহলে তোমার অবশ্যই উপকার হবে বলেই আমার ধারণা। চলো এবার জেনে নাও মানবীয় ভূগোল থেকে তোমাদেরকে কি পড়তে হবে। এখানে রয়েছে দুটো ইউনিট। ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেখানে বলা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। তাহলে হিউম্যান জিওগ্রাফি হচ্ছে মানবীয় ভূগোলের পরিধি, সেখানে পড়তে হবে হিউম্যান জিওগ্রাফিতে। আর একটা আছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, মানে প্রাথমিক কার্যাবলী। এই দুটো বিষয় তোমাকে পড়তে হচ্ছে কোথায় না, মানবীয় ভূগোলের অংশে, দুটো ইউনিট হিসাবে। তাহলে প্রথম যেটা বললাম হিউম্যান জিওগ্রাফি, সেখানে তোমাকে পড়তে হচ্ছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি, কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ। তার মানে কি হলো না, মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু সেটা পড়তে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক এটা পড়তে হচ্ছে। এটা হয়ে গেল ইউনিট 1। ইউনিট 2তে বলা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভিটিস, প্রাথমিক কার্যাবলী, যেটাকে মূলত কৃষি ধরা হয়, কৃষিকে প্রাথমিক কার্যাবলী হিসেবে ধরা হয়। সেখান থেকে তোমাদেরকে কি কি পড়তে হবে দেখো, ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স অফ হান্টিং অ্যান্ড গ্যাদারিং, পাস্টোরালিজম, এগ্রিকালচার, সাবসিস্টেন্স, কমার্শিয়াল, মিক্সড মার্কেট গার্ডেনিং অ্যান্ড ডেয়ারি ফার্মিং, favorable geographical conditions and production wise distribution of important cash crop of any one globally leading country except India। আর সেগুলো হিসেবে কি কি পড়তে হচ্ছে, কফি, সুগারকেন অ্যান্ড কটন, মাইনিং, টাইপস অফ এনভায়রনমেন্টাল প্রবলেমস। এই জিনিসগুলো হচ্ছে ইউনিট 2তে রয়েছে, যেটার বাংলা তর্জমা করে তোমাদের এখন বলে দিচ্ছি। প্রাথমিক শ্রেণীর কার্যাবলী হিসাবে তোমাকে পড়তে হবে শিকার ও সংগ্রহ, মেষ পালন, কৃষি পড়তে হবে, কৃষির মধ্যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি, বাণিজ্যিক কৃষি, মিশ্র কৃষি, বাজার বাগান কৃষি, দুগ্ধ প্রক্রিয়াকরণ, এগুলো তোমাদেরকে পড়তে হবে। এইবার একটা পড়তে হবে কি, অনুকূল ভৌগোলিক পরিবেশ। কিসের পড়তে হচ্ছে সেখানে না, সেখানে পড়তে হচ্ছে কফি, আখ এবং কার্পাস, এগুলোর অনুকূল ভৌগোলিক পরিবেশ পড়তে হচ্ছে। আর কি পড়তে হবে না, এদের উৎপাদন অনুযায়ী বন্টন, প্রধান অর্থকরী ফসল হিসাবে উৎপাদন অনুযায়ী এদের বন্টন, সেটা পড়তে হচ্ছে। আর বললাম মাইনিং, মানে কি, মাইনিং মানে খনি, সেখানে কি হচ্ছে খনন আর কি। টাইপস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেমস, মানে শ্রেণীবিভাগ এবং পরিবেশগত সমস্যা। এই হয়ে গেল তোমাদের মানবীয় ভূগোল। পরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে পার্ট সি, মানে ভারতের ভূগোল। এবার জেনে নাও এখানে তোমাকে কি কি পড়তে হবে। ভারতের ভূগোল অংশ থেকে কি পড়বে সেটা জানানোর আগে বলি যে তোমাদের জন্য কোন বইটা উপযুক্ত হবে সেই সম্পর্কে তো ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে, তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো, অবশ্যই দেখতে থাকো। কোন লেখকের বইটা তোমাদের মান অনুযায়ী ঠিকঠাক হবে সেই সম্পর্কে খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। তো এখন জেনে নাও সিলেবাসটা, তারপরে দেখবে কোন বইটা নেবে, কেন নেবে, সবটাই তোমাদের জানিয়ে দেবো, যাতে তোমরা সেই অনুযায়ী বইটা কিনতে পারো। চলো এখন জেনে নাও ভারতের ভূগোলে দেখো ইউনিট আছে তিনটে ইউনিটের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, মানে দেশ হিসাবে ভারত। সেখানে কি পড়তে হচ্ছে, জেনারেল ইনফরমেশন অফ নেবারিং কান্ট্রিজ, মানে প্রতিবেশী দেশসমূহ সম্পর্কে জেনারেল ইনফরমেশন, সাধারণ কিছু তথ্য সেটা সম্পর্কে পড়তে হবে। ইউনিট 2তে পড়তে হচ্ছে ইন্ডিয়া ফিজিওগ্রাফি, মানে সেখানে কি পড়বে, মানে সেখানে পড়তে হবে ভারতের ভূপ্রকৃতি, ভারতের ভূপ্রকৃতি কিরকম কি সবকিছু সেখানে পড়তে হবে। আর ইউনিট 3তে রয়েছে ইন্ডিয়া ড্রেনেজ সিস্টেম, মানে ভারতের নদী ব্যবস্থা। সেখানে কি বলছে, ইউজেস অ্যান্ড শেয়ারিং অফ রিভার ওয়াটার, ব্যবহার আর হচ্ছে নদীর জলের বন্টন। সেখানে কি কি নদী সম্পর্কে পড়তে হচ্ছে দেখো, গঙ্গা, সিন্ধু, কৃষ্ণা, গোদাবরী এবং কাবেরী, এই কয়েকটা নদীর বিষয়ে সেখানে পড়তে হবে। এই হচ্ছে সার্বিক তোমাদের সিলেবাস। এখানে কি কি রয়েছে, ভেতরে আরও ছোট ছোট কি কি বিষয়বস্তু, ছোট্ট ছোট ইউনিটগুলো রয়েছে, সেগুলোও তোমাদের জানিয়ে দিলাম ডিটেলসে, কোথার থেকে কি প্রশ্ন আসবে, কত নম্বরের, সবটা বলে দিলাম। আশা করি তোমাদের এই ছবিটা পরিষ্কার হয়েছে। আরও একবার বলে দিই যে তোমাদের জন্য কোন বইটা উপযুক্ত হবে সেই বিষয়ক ভিডিও চ্যানেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে।
তোমাদের যা যা সিলেবাস বললাম, যেগুলো পরিবর্তন পরিমার্জন হয়েছে সেটাকেও বাদ দিয়ে বাকি যে ক্লাসগুলো মানে একই রাখা হয়েছে, যে ইউনিটগুলো, সেগুলো নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসের ভিডিও আগেই চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা চাইলে প্লেলিস্ট চেক করে সেখান থেকে দেখে নিতে পারো। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো অবশ্যই তোমার কাজে আসবে। তো আজকের এই ছোট্ট উপস্থাপনা এখনকার মতো শেষ করতে চলেছি। তোমাদের কাছে একটাই আবেদন রইল, যদি উপস্থাপনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দাও এবং তোমারই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কারণ তোমার বন্ধুও জানতে চাইছে যে যদি আমি ভূগোলটাকে বিষয় হিসাবে রাখি তাহলে আমাকে কি কি পড়তে হবে। তাকে সাহায্য করাটা অবশ্যই তোমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। তাই বলবো, নিজে যেমন দেখলে তেমনি বন্ধুকেও শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও নলেজটা গেইন করতে পারে। তো নতুন কোনো এক উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকো।